আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মায়ানমারের রাখাইন রাজ্যের উত্তর সীমান্ত এলাকা এখন সম্পূর্ণভাবে আরাকান আর্মির নিয়ন্ত্রণে। মায়ানমারের সামরিক জান্তার সর্বশেষ দুর্গ বর্ডার গার্ড পুলিশ 5 বা বিজিবি 5 যে ব্র্যাক রয়েছে, গত সপ্তাহে তাদের কাছে হার মেনেছে। আর এই বিজয় শুধু একটি সামরিক অভিযানের সমাপ্তি নয়, বরঞ্চ মায়ানমারের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের এক নতুন অধ্যায়ের সূচনা। আর এটা আমি বলছি না, সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির কাছে এই কথা স্বীকার করেছে। দেখুন, গত কয়েক সপ্তাহে এই আরাকানের ভেতর যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের কিছু ভিডিও ফুটেজ আমার কাছে এসেছে, যেটা কমিউনিটি গাইডলাইন্সের কারণে এখানে আপনাদের আমি দেখাতে পারছি না। তবে পরিষ্কারভাবে কিন্তু সেই ভিডিওতে বোঝা গেছে একটি শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠী হিসেবে এই বিজয় পাওয়া মোটেও আরাকান আর্মির জন্য সহজ কিছু ছিল না। বড় বড় বাংকার খোঁড়া ছিল এবং এর পাশে প্রায় 100 কিলোমিটার জুড়ে বিভিন্ন মাইন পুঁতে রাখা হয়েছিল, এবং সেটা অতিক্রম করে সেই ঘাঁটিগুলো দখল করতে গিয়ে প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আরাকান আর্মির সদস্যরা। মায়ানমার বিমান বাহিনীর পক্ষ থেকেও কিন্তু ক্রিটিক্যাল একটা রোল সেই জায়গায় প্লে করা হয়েছিল, এবং ক্লোজ গ্রাউন্ড সাপোর্ট হিসাবে তারা প্রচুর পরিমাণে রাশিয়ার তৈরিকৃত এবং চীনের তৈরিকৃত বিভিন্ন ধরনের মিসাইলও ব্যবহার করেছিল। তবে চূড়ান্তভাবে তাদের পরাজয় আটকাতে পারেনি তারা, এবং আরাকান আর্মি সেটা সম্পূর্ণভাবে দখল করেছে। এখন নতুন করে মায়ানমারের জান্তা সরকার এই আরাকান স্টেটের পুনরুদ্ধার করার জন্য বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, মায়ানমারের অত্যন্ত বড় সংবাদ মাধ্যম ইরাবতী নিশ্চিত করছে যে রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ তৃতীয় দেশের মাধ্যমে, রাশিয়া সরাসরি দিচ্ছে আর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তৃতীয় দেশের মাধ্যমে কোনো এজেন্টের মাধ্যমে বিপুল অস্ত্র এই মায়ানমার সেনাবাহিনীর কাছে প্রেরণ করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট সম্পর্কে যুক্তরাষ্ট্রের যে স্টেট ডিপার্টমেন্ট তারা নিশ্চিত করছে যে গত বুধবার তারা এই ঘটনাকে কেন্দ্র করে রাশিয়ার অন্তত 2টি কোম্পানির উপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যে কেন তারা এই জায়গায় মায়ানমারকে অস্ত্র দিচ্ছে, অথচ ইউক্রেনকে কিন্তু তারা দেয়নি। তবে হিসাব বলছে যে মায়ানমার শুধু রাশিয়া নয়, ইউক্রেনের কাছ থেকেও বিভিন্ন অস্ত্র আমদানি করছে, আর এই ক্ষেত্রে জেট ফাইটারের ইঞ্জিন কিন্তু রয়েছে 1 নম্বরে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মায়ানমার পাকিস্তানের কাছ থেকে তাদের তৈরিকৃত যে JF-17 থান্ডার রয়েছে, সেই যুদ্ধ বিমান ক্রয় করেছিল। যে যুদ্ধ বিমানের ইঞ্জিন হলো রাশিয়ার তৈরি। সেই ইঞ্জিনের ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে এই মায়ানমারের যুদ্ধ বিমানগুলো গ্রাউন্ডেড ছিল। ভারতের আপত্তির কারণে রাশিয়া ইঞ্জিনগুলো ডেলিভারি দেয়নি। যাই হোক, এখন বর্তমানে ইসরায়েলের সহযোগিতায় মায়ানমার ইউক্রেনের কাছ থেকে সেই ইঞ্জিনের যন্ত্রাংশ আমদানি করছে এবং সেগুলোকে সচল করার চেষ্টা করছে। JFM নামক একটা কোম্পানি রয়েছে যারা ইউরোপিয়ান বেস, তারাই কিন্তু ইউক্রেন থেকে এই যন্ত্রাংশগুলো মায়ানমারকে দিচ্ছে। এবং স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রিয়ার তৈরিকৃত যেই S-100 নামক ড্রোন রয়েছে, হেলিকপ্টার ড্রোন, যেটা 50 কেজি পেলোড বহন করতে পারে বা বোমা বহন করতে পারে এবং একটানা আকাশে 6 ঘন্টা উঠতে পারে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটাও ডেলিভারি দেওয়া হয়েছে। মায়ানমার নেভির ভেতরে এটা যুক্ত হয়েছে এবং মায়ানমার নেভি এটাকে রক্ষণাবেক্ষণ করছেন এবং এটার পরীক্ষা নিরীক্ষা করছেন। এখন মার্কিন নিষেধাজ্ঞা থাকার পরও কি করে পশ্চিমা বিশ্বের অস্ত্র মায়ানমার পাচ্ছে, সেটাই কিন্তু প্রশ্ন। এবং আমেরিকা এই জায়গায় আসলে আমাদের কি ধোঁকা দিচ্ছে এবং বিশ্বকে কি ধোঁকা দিচ্ছে, সেটাও কিন্তু একটা প্রশ্ন। দেখুন, অস্ট্রিয়ার তৈরিকৃত, ইউরোপিয়ান কান্ট্রি অস্ট্রিয়ার তৈরিকৃত এই ড্রোনগুলোর এক একটির মূল্য $4 লক্ষ থেকে সর্বোচ্চ $8 লক্ষ, এমনটা কিন্তু হয়ে থাকে। তবে এর ওয়েপেন প্যাকেজ এবং এর কন্ট্রোলার সিস্টেম সকল কিছু মিলিয়ে এর দাম হলো $2 মিলিয়ন। এখন দেখুন, যে ড্রোনগুলো দেখছেন স্ক্রিনে, এই যে ড্রোনগুলো রয়েছে হেলিকপ্টার ড্রোন, এগুলো একটা বেসিক অস্ত্র। এটা নজরদারি এবং কিছু পরিমাণের হামলার যোগ্য। এটা বড় কোনো হুমকি নয় বাংলাদেশের প্রেক্ষাপটে। তবে এই জিনিসটা বড় হুমকি যে ইউরোপীয় ইউনিয়ন আসলে অস্ত্র কেন দিচ্ছে। তারা কি এই বিষয়টা জানে না যে কি করে রপ্তানি হলো? তাহলে কি এই জায়গায় আরাকান আর্মির বিরুদ্ধে এখন মায়ানমারের আর্মির সঙ্গে খেলা করতে চাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন? দেখুন, পুরো আরাকান স্টেট এবং রাখাইন স্টেট আরাকান আর্মির দখলে চলে গেছে। এই জায়গায় পদাতিক হামলা আর করতে পারবে না মায়ানমারের সেনাবাহিনী, যার জন্য এখন তারা তাদের যে এয়ার পাওয়ার রয়েছে এবং জেট ফাইটারগুলো, সেগুলো ব্যবহার করতে চায়। আর এর জন্য তাদের বহরে যে Yak-130 রয়েছে, সেগুলোকেও রাশিয়ান অস্ত্র সুসজ্জিত করতে চায়, যার জন্য অলরেডি কিন্তু রাশিয়ান টেকনিশিয়ানরা কাজ করছে। এবং যেমনটা শোনা যাচ্ছে যে নতুন করে রাশিয়া যে Su-30 যুদ্ধ বিমান এই মায়ানমারকে ডেলিভারি দিয়েছে, সেখান থেকে ফায়ার করার জন্য রাশিয়ার যে শক্তিশালী মিসাইল রয়েছে KH-29, সেটা ডেলিভারিও কিন্তু দিয়েছে রাশিয়া। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মায়ানমার বিমান বাহিনীর সদস্যরা এই KH-29 যে মিসাইল রয়েছে, সেটার রক্ষণাবেক্ষণের কাজ করছে বা সেটাকে
চূড়ান্তভাবে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য উপযোগী হিসাবে গাইডেড সিস্টেম যুক্ত করছে। KH-29 এটা এয়ার টু সারফেস মিসাইল, যেটা আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য। এটা লং রেঞ্জের কোনো মিসাইল নয়, এটা 35 কিলোমিটার দূরে আঘাত করতে পারে, তবে এর সক্ষমতা অনেক বেশি, 320 কেজি পেলোড বহন করতে পারে এবং এটার গাইডেন্স সিস্টেম হলো টিভি গাইডেড এবং হোমিং গাইডেড। টিভি গাইডেড সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন যে স্ক্রিনে বসে বসে টিভিতে দেখে এটার দিক পরিবর্তন করা যায় এবং দিক পরিবর্তন করে নিখুঁতভাবে যে কোনো চলন্ত গাড়ি বা চলন্ত ট্যাঙ্কের উপরও কিন্তু এটা দিয়ে আক্রমণ করা যাবে। এই ইস্যুটাকে কেন্দ্র করে চূড়ান্ত কনফার্মেশন এখনো পাওয়া যায়নি, তবে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ার তৈরি কিন্তু একটি Su-30 যুদ্ধ বিমান, তার যে পেলোড সক্ষমতা রয়েছে, উইং রয়েছে, সেখান থেকে রাশিয়ার তৈরিকৃত R-37 একটি হাইপারসনিক এয়ার টু এয়ার মিসাইল ফায়ার করছে, যেটা যে কোনো ধরনের তার প্রতিপক্ষের যুদ্ধ বিমানকে প্রায় 400 কিলোমিটার দূর থেকেই ভূপাতিত করতে সক্ষম। এখন মায়ানমার Su-30 যুদ্ধ বিমান ক্রয় করেছে 6টি। এখন মায়ানমারের পক্ষ থেকে অ্যাপ্লাই করা হয়েছে রাশিয়ার কাছে যাতে এই R-37 যে মিসাইল রয়েছে সেটা তাদের দেওয়া হয়। এখন রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে চূড়ান্তভাবে যদি রাশিয়া এর অনুমতি দেয় তাহলে মায়ানমারের সামরিক সক্ষমতা অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ থেকে। এবং পরিস্থিতির গুরুত্ব আমাদের বুঝতে হবে। বর্তমানে যে সিচুয়েশন তৈরি হয়েছে, সীমান্ত এলাকায় এইভাবে যদি যুদ্ধ বিমান নিয়ে বম্বিং শুরু করে মায়ানমারের সামরিক বাহিনী, অবশ্যই তাকে বাংলাদেশের যে সীমান্ত এলাকা রয়েছে সেটাকে ক্রস করতে হবে বা সেটাকে লঙ্ঘন করতে হবে, উপায় নেই। কারণ এত স্পিডের যুদ্ধ বিমান দিয়ে নিখুঁতভাবে এক জায়গায় থাকা যায় না। ধরুন রিসেন্টলি আমাদের সম্মানিত বিমান বাহিনীর প্রধান চীনের যে জুহাই এয়ার শো রয়েছে সেখানে গিয়েছিলেন চীনের J-10C দেখার জন্য বা ক্রয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য। দেখুন সেখান থেকে সরে আসার আমাদের কোনো সুযোগ নেই। রাশিয়ার কাছ থেকে আমরা যতই চেষ্টা করি এখন যুদ্ধ বিমান ক্রয় করতে পারবো না, কারণ তারা যুদ্ধ বিমান তৈরি করা এবং ডেলিভারি দেওয়ার পরিস্থিতিতে এখন নেই। তারা নিজেরা একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে। এমতো অবস্থায় জরুরি ভিত্তিতে চীনই আমাদের সব থেকে বড় উৎস হতে পারে। এবং J-10C এর নতুন যে আপগ্রেড মিসাইল রয়েছে PL-17, সেটার রেঞ্জও কিন্তু 400 কিলোমিটার। সুতরাং এই ধরনের সক্ষমতা অর্জন ছাড়া দ্বিতীয় আমাদের আর কোনো বিকল্প নেই। মুখে মুখে চাপাবাজিতে আমরা এটা বলতে পারবো ওই দেশ দখল করবো, সেই দেশ দখল করবো, তবে বাস্তবতা হলো যে আমরা হামলাই প্রতিহত করতে পারবো না যদি উপযুক্ত সময়ে উপযুক্ত প্রস্তুতি না নিই। এটি হলো বাস্তবতা। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ